পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা ৩২। গতকাল রাত থেকে গুনগুন ভীষণ নার্ভাস ছিল। আজ তার আইএলটিএস পরীক্ষা আছে। এতদিন যতটা পরিশ্রম করেছে, এখন মনে হচ্ছে সব বৃথা যাবে। ভয় লাগছে ভীষণ। এতটাই ভয় সে পাচ্ছিল যে তার কনফিডেন্স কমে যাচ্ছিল। প্রণয় অনেকক্ষণ যাবৎ গুনগুনকে লক্ষ্য করছিল। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে দেখতে পাচ্ছে গুনগুন কেমন যেন ছটফট করছে। প্রণয় এগিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। গুনগুন তখন খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। প্রণয় খুব আলতো করে গুনগুনের মাথায় হাত রেখে বলল, এত টেনশন নিচ্ছ কেন? গুনগুন প্রণয়ের হাত ধরে বলল, জানি না, ভয় করছে কেন জানি। সব ঠিকঠাক হবে তো? আরে সব ভালোই হবে। তুমি রাত দিন এক করে এত পড়েছ, সব তো আর বিফলে যাবে না। তুমি কোনো চিন্তা করো না। গুনগুন একটু সাহস পেলেও স্থির হতে পারছিল না। প্রণয় হাত ঘড়িতে সময় দেখে বলল, চলো, আমাদের এখন বের হতে হবে। গুনগুন মাথা নাড়িয়ে সায় দিল। প্রণয় ওকে পৌঁছে দিয়ে আবার রেস্টুরেন্টে আসবে। গুনগুনের পরীক্ষা শেষ হলে তখন আবার নিয়ে আসবে। ব্রিটিশ কাউন্সিল সেন্টারের সামনে গুনগুনকে নামিয়ে দিল প্রণয়। বাইক থেকে নেমে পাসপোর্ট কনফার্মেশন ইমেল আরেকবার চেক করে নিল গুনগুন। প্রণয় দেখছিল চুপচাপ। গুনগুন সব ঠিক আছে দেখে বলল, আসছি। প্রণয় মৃদু হেসে বলল, অল দ্য বেস্ট বউ। জবাবে গুনগুনও মুচকি হাসল। যাওয়ার আগে বলে গেল, থ্যাংক ইউ বর। প্রণয় রেস্টুরেন্টে এসে দেখে ভালোই লোকজন আজ। ব্যবসা এখন রমরমা চলছে। রেস্টুরেন্ট খুললেও মনে মনে একটু ভয় ছিল। যদি না চলে তাহলে অনেকগুলো টাকার লসের মুখে পড়তে হতো। কিন্তু আল্লাহ সহায় ছিল এখনও আল্লাহ সহায় আছেন। মাসুদ ক্যাশ কাউন্টারে বসেছিল। প্রণয়কে দেখে উঠে পাশের চেয়ারে বসলো। জিজ্ঞেস করল, আজ এত দেরি হইল কেন? গুনগুনের আজকে পরীক্ষা না, দিয়ে আসতে গিয়েছিলাম। ওরে এখনো বলস নাই রাজনীতির কথা? না। কেন? রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে নাই। শুধু শুধু এখন ওকে বলার মানে এক্সট্রা পেইন দেওয়া। এমনিতেই এখন অনেক প্রেশারের মধ্যে আছে। তুই কি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আনিসস? কারণটা কি? গুনগুনের পছন্দ না। মাসুদ বাঁকা চোখে তাকালো। তাচ্ছিল্য করে হেসে বলল, তুই শালা বোকা না বলদ কত? তোর বউ তো একবারও তোর কথা ভাবলো না। আর তুই ওর জন্য এত বড় সুযোগ পাইও হাতছাড়া করবি? ওর জন্য বিষয়টা এমন না। ও তো এখনো কিছু জানেই না। আমাকে নিষেধও করেনি। আমি নিজের ইচ্ছেতেই চাচ্ছি না। এখানে আমি ওর পছন্দ অপছন্দকে প্রায়োরিটি দিচ্ছি। ও তো জোর করেনি। আমি তোর ভালোর জন্যই বলতাছি। গুনগুন রে নিজের করে রাখার জন্য হইলেও তোর উচিত রাজনীতি করা। যে থাকার সে সব অনিয়ম ভেঙে হলেও থাকবে মাসুদ। তুই আমার জন্য এত চিন্তা করিস না। তুই যা ভালো বুঝোস কর, কিন্তু বন্ধু হিসাবে আমি তোর ভালোই চাইছি। মাইয়া মানুষ খুব স্বার্থপর স্বভাবের হয়। ওরা নিজের ক্যারিয়ারের লগে কোনোদিন কোনো কিছুতে আপোষ করে না। দরকার হইলে ওরা সব ছাইড়া দিব, কিন্তু ক্যারিয়ার ছাড়ব না। প্রণয় হালকা হেসে বলল, ইস্টাতের উপর রাগ থেকে এসব বলতেছিস? মাসুদ নিরুত্তর। প্রণয় কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ওর কাঁধে হাত রেখে বলল, বাদ দে, জেদ দেখিয়ে কিছু হয় না। জেদ দেখাইতেছি না। আচ্ছা, বিলটা নে। প্রণয় চেয়ারে হেলান দিয়ে বসলো। মাসুদ বিল নিচ্ছে কাস্টমারের থেকে। তার বুকের ভেতর বহ্নি শিখা জ্বলছে। ইস্টাতের উপর তার ভীষণ অভিমান। হতে পারে পরিচয়টা অল্প সময়ের, কিন্তু সদ্য জন্ম নেওয়া অনুভূতিটুকু তো আর মিথ্যে ছিল না। সেদিন রেস্টুরেন্টের ওপেনিংয়ের দিন গুনগুনের বিরুদ্ধে মাসুদের বলা কথাগুলো ইশরাতের কাছে ভালো লাগেনি। গুনগুনের থেকে ফোন নাম্বার নিয়ে যখন মাসুদ ইশরাতকে কল করেছিল, তখন ইশরাতের প্রথম কথাই ছিল, আমার সাথে আপনি কখনো যোগাযোগ করবেন না। মাসুদ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, আমাকে আপনি চিনতে পেরেছেন? আমি মাসুদ। ইশরাতের কাছে মাসুদের ফোন নাম্বার আগে থেকেই ছিল। গুনগুনের থেকে নিয়েছিল সে। ভেবেছিল একদিন হঠাৎ করে কল দিয়ে সারপ্রাইজ দেবে। কিন্তু সেদিন মাসুদের কথা শুনে তার সেই ইচ্ছে মরে গেছে। ইশরাত রুক্ষ কণ্ঠে বলেছিল, চিনেছি, আর চিনেছি বলেই কথাটা বলেছি। আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন ইশরাত? রাগ করে মানুষ তার প্রিয় মানুষের উপর। আপনি তো আমার প্রিয় অপ্রিয় কেউ নন। কি হয়েছে? কিছু হয়নি। আমি আপনার সাথে কথা বলতে চাই না। কিন্তু আমার অপরাধটা কি? আপনার মানসিকতা। মেয়েদের সম্পর্কে আপনার চিন্তা ভাবনা খুব জঘন্য। সেদিন কিভাবে আপনি গুনগুনাপুর স্বপ্নকে এত ছোট করে কথা বলতে পারলেন? আমি আসলে এরকম মানসিকতার মানুষদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কাজেই আমাকে আর কখনো কল করবেন না। এটুকু বলেই ইশরাত কল কেটে নাম্বার ব্লক করে দিয়েছিল। মাসুদ সেদিন আবারও বুঝলো যে মেয়েরা কতটা স্বার্থপর হতে পারে। তাই সে চেয়েছিল প্রণয় রাজনীতি করুক। ক্ষমতা যখন হাতের মুঠোতে থাকে, তখন অনেক কিছুই অর্জন করা সম্ভব হয়ে যায়।
গুনগুনও তাহলে কখনো প্রণয়কে ছাড়া কথা ভাবতে পারবে না। রাত তখন গভীর। বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশে মিটিমিটি করে জ্বলতে থাকা তারাগুলোকে দেখে যাচ্ছে। অর্ধখণ্ড চাঁদও আছে। গুনগুন বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের বুকে জলজল করা চাঁদ তারা দেখছে। প্রণয় বাসায় এসে আজ কলিং বেল বাজায়নি, নিজেই চাবি দিয়ে ভেতরে ঢুকেছে। রুম ফাঁকা দেখে বারান্দায় এসে গুনগুনকে পেয়ে গেল। নিঃশব্দে পেছনে গিয়ে দাঁড়ালো সে। ভরাট কিন্তু শান্ত কণ্ঠে বলল, মন খারাপ? গুনগুন শান্ত রইল, চমকালো না, দৃষ্টি না ফিরিয়ে বলল, ওহ। প্রণয় এবার গিয়ে গুনগুনের পাশে দাঁড়ালো, মুখের দিক দৃষ্টিপাত করে বলল, আমার হঠাৎ উপস্থিতিতে তুমি ভয় পাওনি? আপনার উপস্থিতি হঠাৎ হতে পারে, কিন্তু নীরব তো নয়। শব্দ পেয়েছিলে? ওহ, ঘ্রাণ পেয়েছিলাম। ঘ্রাণ? আপনার শরীরের ঘ্রাণ, পারফিউমের ঘ্রাণ তো আমার চিরচেনা, তাই আগেই আপনার উপস্থিতি টের পেয়েছি। প্রণয় মৃদু হাসল, আঙুল দিয়ে গুনগুনের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, পরীক্ষা সব ভালো হয়েছে তো? হ্যাঁ, রেজাল্ট দিলেই এবার ভার্সিটিতে আবেদন করে ফেলব। প্রণয় দীর্ঘশ্বাস নিল, এই বিষয়ে কিছু না বলে অন্য প্রসঙ্গ টেনে আনলো, চলো আজ বাইরে থেকে হেঁটে আসি। গুনগুনের মনটা একটু উদাস ছিল। বাবার কথা কেন জানি ভীষণ মনে পড়ে আজকাল। শিহাবের সঙ্গে দেখা হয়, মাঝে মাঝেই বাসায় আসে, কিন্তু বিয়ের পর ওসমান গনির সাথে গুনগুনের আর একবারও কথা হয়নি। একই এলাকার থাকার দরুন মাঝে মাঝে দেখা তো হয়ে যায়, কিন্তু কথা হয় না। বাবা মেয়ে দুজনেই দুজনকে এড়িয়ে যায়। ওসমান গনির কেমন লাগে তখন গুনগুন তা জানে না, কিন্তু গুনগুনের বুকটা পুড়ে ছারখার হয়ে যায় তখন। খুব ইচ্ছে করে একটাবার আব্বু বলে ডাকতে, কিন্তু সেই ইচ্ছে চাপা পড়ে যায় যখন অতীত ভেসে ওঠে চোখের দৃশ্যপটে। গুনগুন দীর্ঘশ্বাস নিয়ে বলল, আব্বুর সাথে কথা বলতে ইচ্ছে করছে কদিন ধরে। যাবে ওই বাসায়? ওহ, যাব না। কেন? কারণটা কি আপনি জানেন না? প্রণয় গুনগুনের দুই কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে বলল, কোনো কিছু ইচ্ছে হলে এবং সেই ইচ্ছে পূরণ করা যদি সামর্থ্যের মধ্যে থাকে, তাহলে তা পূরণ করা উচিত। মান অভিমান আর কতদিন পুষে রাখবে? কাউকে না কাউকে তো সামনে এগিয়ে যেতেই হবে। আমি কেন যাব? আমি তো কোনো দোষ করিনি। তার উচিত আশা। আমি তো তার সব ভুল ধারণা ভেঙে দিয়েছি। আব্বু বলেছিল আমি আপনার সাথে কখনো সুখী হব না, কিন্তু হয়েছি তো। সে তো সব খবরই জানে, তাহলে আসে না কেন? নিজের ভুলটা তো স্বীকার করে না। আপনি নিজে বাড়িতে গিয়ে রেস্টুরেন্ট ওপেনিংয়ের দাওয়াত দিলেন, তাও আসলো না। আপনার মনে হয় আমি এরপরও যাব তার বাসায়? প্রণয় দীর্ঘশ্বাস নিয়ে বলল, এত জেদ করলে হয়? গুনগুন প্রণয়ের কাঁধ হাত থেকে সরিয়ে দিয়ে বলল, হয়। চলেন বাইরে যাই, চা আর ফুচকা খেয়ে আসি। প্রণয় মিটমিট করে হাসছে। গুনগুন রুমে যাওয়ার আগে ওর হাসি দেখে থেমে গেল। কপালে ভাঁজ ফেলে বলল, হাসছেন যে? এমনি। আপনি তো এমনি হাসার লোক না, বলুন কেন হাসছিলেন? হাসছি এই জন্যই যে একসময় চা অপছন্দ করা মেয়েটি কিভাবে এখন চা প্রেমী হয়ে গেল। এখন চা প্রেমী হওয়ার তো কারণও আছে। আগে আমার জীবনে ইফতেখার প্রণয় রহমান ছিল না, তাই চাও পছন্দ ছিল না। এখন সে আছে, আর ঘুমেরও ভয় নেই, তাই এখন আমি চা প্রেমী। প্রণয় মাথা দুলিয়ে বলল, বটে, তবে চা প্রেমী না বলে স্বামী প্রেমী বললে আমার বেশি ভালো লাগতো। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করবেন নাকি বাইরে যাবেন? হ্যাঁ হ্যাঁ, চলো। দুটো গলি পার হয়ে মেইন রোডের পাশে একটা ফুচকার দোকান আছে, দারুণ ফুচকা বানায় তিনি। রাধিকা ও গুনগুন প্রায় ভার্সিটিতে যাওয়ার সময় কিংবা আসার সময় ওই দোকানে গিয়ে ফুচকা খেত। প্রণয়ের সাথেও অনেকবার গিয়েছে, কিন্তু এরকম রাত করে কখনো যাওয়া হয়নি। রাত বাজে এখন প্রায় 9টা, মানুষজন এখনও অনেক আছে। প্রণয় ঘড়িতে সময় দেখে বলল, এখন খোলা পাবো তো? হ্যাঁ, 11টা পর্যন্ত ওই দোকান খোলা থাকে। তুমি জানলে কি করে? একদিন কথায় কথায় আমি আর রাধিকা জিজ্ঞেস করে জেনেছিলাম। ও আচ্ছা, বাইকে এসেছে বলে খুব একটা সময় লাগেনি। পাশেই বাইক রেখে দুজনে ফুচকার দোকানে গিয়ে কাঠের বেঞ্চে বসলো। গুনগুনকে দেখে ফুচকলা মামা হেসে জিজ্ঞেস করলেন, কি অবস্থা মামা? জবাবে গুনগুনে হেসে বলল, আলহামদুলিল্লাহ মামা, 2 প্লেট ফুচকা দিয়েন। প্রণয় বলল, 2 প্লেট কেন? আমি খাবো না। জানি তো আপনি ফুচকা পছন্দ করেন না, আমি একাই খাবো। মামা, বোম্বাই মরিচ দিয়ে বানিয়ে দিন। না, ঝাল খাবে না, পেট জ্বলবে পরে। কিছু হবে না, আপনি আমার জন্য একটা মোজো নিয়ে আসেন, ওই যে ওই পাশে আছে। ঠিক আছে, তুমি তাহলে বসো। প্রণয় যেতে যেতে ফুচকা চলে এসেছে। ঝাল টক দিয়ে ঝাল ঝাল ফুচকা একটা মুখে দিতেই গুনগুনের মনে হলো সে অমৃত খাচ্ছে। ঝাল এবং টক ওর সবচেয়ে পছন্দের খাবার। পরপর 3টা খেয়েই ঝালে ধরে গেছে গুনগুনের, তবুও সে খাচ্ছে। চোখও টলমল করছে, নাক মুখ লাল হয়ে গেছে। আজ হয়তো মামা একটু বেশিই ঝাল দিয়ে ফেলেছে।
একটু সময় নিয়ে আরেকটা ফুচকা মুখে দিতেই একটা ছেলে একদম গুনগুনের সামনে এসে দাঁড়ালো। গুনগুন চোখ তুলে তাকাতেই একদম চমকে গেল। তার মুখের ভেতর তখনও ফুচকা। সে গিলতেও পারছে না, চোখও ফেরাতে পারছে না। মাহবুব এখানে কি করছে? অফিস থেকে বাড়ি ফেরার পথে গুনগুনকে দেখে থমকে গিয়েছিল মাহবুব। সামনে আসবে না মনে করেও কি ভেবে যেন আবার বাইক ঘুরিয়ে এখানে চলে এসেছে। কোনো ভনিতা ছাড়াই সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? গুনগুন নিরুত্তর। ওর চোখ তখনও টলমল করছে ঝালে। মাহবুব ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল গুনগুনের দিকে। গুনগুন বোতলটা নিচ্ছে না, সে শুধু বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তখন প্রণয় ফিরে এসে মাহবুবের হাত থেকে পানির বোতলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। দোকানে আরও কয়েকজন ছিল, তারা অবাক চোখে তাকিয়ে আছে। ফুসকলা মামাও অবাক হয়ে তাকিয়ে দেখছে। প্রণয় গুনগুনের হাতে মোজোর বোতল দিয়ে মাহবুবের মুখোমুখি দাঁড়িয়েছে। চোখে মুখে তার রাগ। চোয়াল শক্ত করে বলল, আমার ওয়াইফের থেকে দূরে থাকেন। মাহবুব কয়েক সেকেন্ড নীরব রইল। সে ভেবে পাচ্ছে না যে কি বলবে। নীরবতা কাটিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? গুনগুন তখন পাশ থেকে বলল, আমার স্বামী। মাহবুবের চোখে বিস্ময়। গুনগুন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, দয়া করে যখন তখন এভাবে আমার সামনে চলে আসবেন না। আপনাকে দেখলেও এখন ঘৃণা লাগে আমার। মাহবুব গম্ভীর হয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। গুনগুন কিছু বলার পূর্বেই প্রণয় মাহবুবের কলার ধরে বলল, শুনিসনি গুনগুন কি বলেছে? আমি ওর স্বামী, ওর তোর সাথে কোনো কথা নেই। খবরদার ওর ত্রিসীমানায় যেন তোর ছায়াও না দেখি আমি। এরপর কলার ছেড়ে দিয়ে গুনগুনের হাত ধরে বলল, চলো। বিল দিয়ে প্রণয় গুনগুনকে নিয়ে হাইওয়ের দিকে চলে গেল। একটা ফাঁকা জায়গা দেখে সাইডে বাইক থামিয়ে একটু দূরে গিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছিল সে। রাগ হচ্ছে খুব। মাহবুব কেন আসছে বারবার? গুনগুন কি করবে বুঝতে পারছে না। এতগুলো মানুষ কেমন বিস্ময় ও কৌতূহল নিয়ে দেখছিল তখন ওদের। কি দরকার ছিল প্রণয়ের এমন সিন ক্রিয়েট করা? গুনগুন এগিয়ে গিয়ে প্রণয়ের হাত ধরে বলল, আপনি এমন করছেন কেন? প্রণয় জোরে শ্বাস নিচ্ছিল। একটু থেমে বলল, আমাকে একটু একা সময় দাও প্লিজ। এভাবে আপনি হিল হতে পারবেন? আমার সাথে কথা বলুন। প্রণয় এবার রেগে গেল। গুনগুনের উপর রাগ দেখিয়ে চিৎকার করে বলল, কি কথা বলবো তোমার সাথে? ওই ছেলে বারবার কেন আসে তোমার কাছে? প্রণয়ের হঠাৎ এমন চিৎকারে গুনগুন ভয়ে কেঁপে উঠল। প্রণয় ফের একই কণ্ঠে বলল, তুমি কি ওর সাথে যোগাযোগ রেখেছ? পাগল হয়ে গেছেন আপনি? আমি কেন ওর সাথে যোগাযোগ রাখবো? তাহলে ও জানলো কি করে তুমি এখানে এসেছো? ওর সাথে কথা কেন বলছিলে? সে জানলো কিভাবে আমি জানি না। আর ওর সাথে আমি কথাও বলিনি। আপনার ওইভাবে সিন ক্রিয়েট করা একদম উচিত হয়নি তখন। আমি সিন ক্রিয়েট করছি? হ্যাঁ, এখনও দেখছি ওর প্রতি তোমার খুব মায়া। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে গুনগুন। সে জানে প্রণয় ওকে নিয়ে কতটা প্রসেসিভ, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকা প্রয়োজন। মাঝে মাঝে অতিরিক্ত ভালোবাসা ও জীবনে তিক্ততা নিয়ে আসে। প্রণয়ের ভালোবাসা এখন সেই পথে চলছে। গুনগুন এই প্রসঙ্গে কিছু বলল না। রাগ অভিমানটুকু গিলে ফেলে বলল, বাড়িতে যাব, চলুন। প্রণয় দীর্ঘশ্বাস নিল। দু কদম এগিয়ে গিয়ে পেছন থেকে গুনগুনের হাত টেনে ধরে বলল, সরি। গুনগুন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রণয় অপরাধীর মতো মাথা নত করে বলল, সরি তোমাকে রাগ দেখানোর জন্য, তোমার সাথে উচ্চস্বরে কথা বলার জন্য। কিন্তু কি করব বলো? আমি যে ভয় পাই তোমাকে হারানোর। ভালোবাসতে হারানোর ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সব কিছুতে আপনার এরকম বাড়াবাড়ি করার রিয়্যাক্ট কি ঠিক? ভালোবাসেন বলে কি এখন আমার জন্য পুরো দুনিয়া ধ্বংস করে ফেলবেন আপনি? প্রণয় দৃষ্টি তুলে তাকালো গুনগুনের দিকে। ওর বিরক্তি মাখা মুখটা দেখে মৃদু হাসল। গরমে কপালে মৃদু মৃদু ঘাম জমেছে। প্রণয় হাত দিয়ে গুনগুন কপালের ঘামটুকু মুছে দিল। অদ্ভুতভাবে হেসে বলল, তোমার জন্য তো আমি পুরো দুনিয়া ধ্বংস করতে পারবো না, তবে দুনিয়ার কেউ যদি তোমার দিকে হাত বাড়ায়, তোমার ক্ষতি চায়, তাহলে তাকে আমি চিরতরে ধ্বংস করে ফেলবো।